মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি ও লুটপাট মন্তব্য করে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ওই ধারা রোধে অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার দাবি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নের কাজ করে নির্বাহী বিভাগ। ৩ মাস পর পর বাজেট বাস্তবায়নের অগ্রগতি সংসদে আলোচনা করতে হবে। বিরোধিতার খাতিরে নয়, যৌক্তিক কারণেই কিছু কিছু বিষয়ের সমালোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, যৌক্তিক বিরোধী মত গ্রহণ করে অর্থমন্ত্রী জনগণের মনে একটি বিশ্বাস জন্মাবেন যে সংসদের আলোচনা কেবল সময়ক্ষেপণ নয়, এর সারবত্তা আছে। ব্যক্তি তোষামত নয়, কারো চরিত্র হননও নয়। সংসদ হবে বিরোধী দল ও সরকারি দল উভয়ের ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর প্রধান ক্ষেত্র। জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়, পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে। 21-এ পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 14 জুন হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তবে কয়েকদিন আগে কিছুটা উন্নতি হলে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হয়, আবারও ভেন্টিলেশনে নেওয়া হয়। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে 21-এ পদক পান মুস্তাফা মনোয়ার। একসময় যেখানে চলাচলের অন্যতম বাহন ছিল নৌকা, সেখানে জলাশয় ও বনায়ন নষ্ট করে একের পর এক গড়ে উঠেছে সরকারি ভবন, হাসপাতাল ও উন্নয়ন অবকাঠামো। বলছি রাজধানীর আগারগাঁওয়ের কথা। গত 4 দশকে সেখানকার জলাশয়, গাছপালা ও উন্মুক্ত ভূমি বিলুপ্তির বিপরীতে কংক্রিটের আধিক্য এতটাই বেড়েছে যে পরিকল্পিত আগারগাঁও এখন আরবান হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, তাপ দুর্যোগ থেকে আগারগাঁওকে বাঁচানোর জন্য সবুজের পরিমাণ বাড়ানোর পাশাপাশি ছোট ছোট জলাশয় তৈরি করা অত্যন্ত জরুরি। গ্লাস ঘেরা ভবনের বিরূপ প্রভাব নিয়ে ফাহাদ মোহাম্মদের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। 4 দশক আগেও রাজধানীর আগারগাঁওয়ে ছিল ভিন্ন এক দৃশ্যপট। দিনে ওই অঞ্চলে স্বাভাবিক চলাচল ক্রমেই অসম্ভব হয়ে উঠছে বলে মত দেন পরিবেশবিদরা। সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র পরিকল্পিত নগর ব্যবস্থাপনা বলে শুধুমাত্র বিল্ডিং আর রাস্তাঘাট নিয়ে ব্যস্ত আছি। সেই ক্ষেত্রে আমাদের এই যে এখনকার যেই তাপমাত্রার বৃদ্ধিটা দেখছি, সেই বৃদ্ধিটা কিন্তু আরও বেশি হবে। তখন কিন্তু আমাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে শহরের। ভবনগুলো তৈরি হয়েছে, অনেকগুলোতেই দেখা যাচ্ছে সেন্ট্রাল এসি ডিজাইন, অনেকগুলোতে কাচের ব্যবহার আছে। তার মানে একটা তাপের কুণ্ড। এই যে একটা আমরা পুরো চক্র তৈরি করেছি, আমরা ভবনগুলোকে আমরা বানাচ্ছি এসি নির্ভর, আশেপাশে জলাশয় জলাধার উধাও করে দিচ্ছি এবং পুরো এলাকার তাপ কুণ্ডটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা আরবান হিট আইল্যান্ড বলি। তাপ দুর্যোগ থেকে আগারগাঁওকে বাঁচানোর জন্য সবুজের পরিমাণ বাড়ানোর পাশাপাশি ছোট ছোট জলাশয় তৈরি করা জরুরি বলে মত দেন পরিবেশবিদরা। সিটি কর্পোরেশন এরিয়াটাকে বাদ দেই, তাহলে কিন্তু এখনো অনেক বড় জায়গা ফাঁকা আছে। সেই জায়গাটাকে আমাকে কাজে লাগাতে।
পরিকল্পনা বলতে আমি পরিবেশকে বাদ দিয়ে পরিকল্পনা করতে পারবো না, তখন আপনাকে ওইটাকে প্রিজার্ভ করতে হবে। ওই জায়গায় যে সমস্ত ওয়েটল্যান্ডগুলো আছে, জলাধারগুলো আছে, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, তাহলেই কিন্তু আমরা ওই অংশটার পরিবেশকে কিন্তু রক্ষা করতে পারবো। আসলে আগেরকার প্লটগুলো বড় বড় প্লট, সরকারি প্লট, সেখানে চাইলে ছাদ বাগানের মাধ্যমেও সেই ভবনগুলো তাপমাত্রা কিছুটা কমাতে পারে। সেটাও কিন্তু আমাদের ঢাকা শহরের জন্য অন্তত কিছুটা সবুজ নতুন তৈরি হলো, যোগ হলো। এখন আমরা নামকা ওয়াস্তে আমরা অনেক সময় বলছি এটা গ্রিন বিল্ডিং, কিন্তু দেখা যাবে যে বিল্ডিংটা পুরাটাই সেই অর্থে তার যে গ্রিনের যে ক্যাটাগরিগুলো আছে, সেই আলো বাতাসের যে প্রবাহগুলো সেটা নাই। এলাকা ভিত্তিক শুধু জলাধার যে তাপ কমাবে এমন না, আমাদের যে লোকালাইজ যেই ওয়াটারগুলো বিশেষ করে বৃষ্টিপাতের সময় সেটা রিটেনশন এলাকা থাকবে, নয়তো সব পানি আলটিমেটলি ড্রেনের চ্যানেলে গিয়ে চাপ তৈরি করবে। এই জন্যই লোকালাইজ রিটেনশন পয়েন্টগুলো এত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকারি প্রকল্পেও আমরা জলাধার সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছি, যেটা একটা গভর্নেন্সের একটা বড় ফেইলিওর। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে প্রয়োজনের তুলনায় কম জলাশয় ও সবুজ ভূমি না থাকার কারণে পুরো ঢাকাই আরবান হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। ভবিষ্যতে নগরে সবুজায়ন ও জলাধারের উপর জোর না দিলে আগামী কয়েক বছরে গ্রীষ্মকালে গরমের তীব্রতায় বসবাসের অযোগ্য হয়ে পড়বে রাজধানী ঢাকা বলে সতর্ক করলেন পরিবেশবিদরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। 2026 সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8টি কলেজে নেই কোনো পরীক্ষার্থী। সেসব কলেজের শিক্ষার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থাহীনতাই মূল কারণ বলে মনে করেন স্থানীয়রা। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় মানহীন এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণ করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। কুমিল্লার বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় 2000 সালে। প্রতিষ্ঠার 26 বছর পর এসে এই কলেজ থেকে কোনো শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। ভগ্নদশায় পড়ে থাকা কলেজটির অফিস সহকারী জানালেন, প্রতিষ্ঠানটিতে 65 জন মেয়ে শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি থাকলেও কেউ পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেনি। এমন চিত্র আরও 7 কলেজের। 65 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে কেউ পরীক্ষা দিচ্ছে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন আছে, সবকিছু কমপ্লিট আছে, কিন্তু তারা পরীক্ষা দেবে না। কিছু বাচ্চা আছে বিবাহের উপযুক্ত হলে বিবাহে দিয়ে দেয়, আর কিছু আছে কর্মী জীবনে ফিরে যায়। অর্থাৎ তারা পড়াশোনামুখী ওই পর্যায়ে না, যারা ভর্তি হয় বিপদে পড়ে বা আমাদের আগ্রহ দেখে, কিন্তু পড়াশোনায় কি সরাসরি ছাত্রক্ষেত্রে ওই জায়গা আমরা পাই। শিক্ষা বোর্ডের নজরদারি না থাকা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে মান হারায় এসব কলেজ। এছাড়া শিক্ষক ও অর্থনৈতিক সংকট এবং কম দূরত্বে একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলাও এমন দুর্গতির অন্যতম কারণ। শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত দেখতে হবে, অনুপাত দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে এই স্কুলটা পরিচালনা করা যায় কিনা। শিক্ষা প্রতিষ্ঠান যে হারে বেড়েছে, পাশাপাশি সে হারে এটির মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এবছর যে 8টি প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থী নেই, সেসব কলেজের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়ার কথা বলছে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা তাদের চিঠি দিব, জবাবদিহিতা দিব যে কেন ছাত্র থাকলো না বা এগুলো বোর্ডকে আপনারা পূর্বে কেন অবহিত করলেন না। তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী পাওয়া যাচ্ছে না, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শাস্তির আওতায় আনতে হবে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 464টি প্রতিষ্ঠান থেকে 95,702 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।